প্রিয় শিক্ষার্থী, একাদশ শ্রেণীর, আশা করি সবাই ভালো আছো। দীর্ঘদিন পরে তোমাদের সাথে অনলাইন ক্লাসে হাজির। ইউটিউবের এই লেকচারটি তোমরা অনুসরণ করবে তোমাদের সিলেবাসের তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী। এই অধ্যায় থেকে তোমাদেরকে আজকে আমি লেকচার দেওয়ার ইচ্ছা পোষণ করেছি। নগদ প্রবাহ বিবরণী এই চ্যাপ্টারটি পড়লে তোমরা যেটি অনুধাবন করতে পারবে সেটি হচ্ছে যে নগদ প্রবাহ বিবরণীর প্রয়োজনীয়তা এবং নগদ প্রবাহ বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়ে তোমরা দক্ষতা অর্জন করবে। ধৈর্য সহকারে তোমরা ইউটিউবের এই ভিডিওটি দেখবে এবং পর্যায়ক্রমে পরবর্তী ক্লাসগুলো তোমরা অংশগ্রহণ করবে। আশা করি তোমাদের জন্য ফলদায়ক এবং আশাব্যঞ্জক অবদান রাখবে। তাহলে আসি আমাদের মূল কথায়। নগদ প্রবাহ বিবরণী অধ্যায় তৃতীয়। নগদ প্রবাহ বিবরণী এই অধ্যায়টি তৃতীয় অধ্যায় একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বইয়ের একটি অধ্যায়। এটি হিসাব বিজ্ঞানের একটি মৌলিক যে বিবরণী তার মধ্যে নগদ প্রবাহ বিবরণী অন্যতম। তবে এখানে কথা প্রসঙ্গে এই পটভূমিটা না বললেই না, নগদ প্রবাহ বিবরণী কিন্তু 1987 পূর্বে কিন্তু বাধ্যতামূলকভাবে এটি কিন্তু ছিল না। এটি 1992 সালে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অর্থাৎ IAS 7 অন্তর্ভুক্ত হয় এবং বাংলাদেশে এটি অনুসরিত হয় 1994 সালের 1 জানুয়ারি থেকে। মূলত কোম্পানি আইন অনুযায়ী যখন 1994 সালে কোম্পানি আইন যখন অনুসরিত হয় তখন সেই আইন মোতাবেক কিন্তু প্রত্যেকটি কোম্পানি যখন তার আর্থিক বিবরণী প্রকাশ করে তখন কিন্তু অবশ্যই তাকে নগদ প্রবাহ বিবরণী এখন সংযুক্ত করতে হয়। তাহলে খেয়াল রেখো যে আমাদের যে এমসিকিউ যে কোশ্চেনগুলো আসে সেই এমসিকিউর মধ্যে কিন্তু অনেক সময় আমরা প্রশ্ন দেখি যে IAS এর কত অনুযায়ী এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হয়। নগদ প্রবাহ বিবরণীটা মনে রাখবে IAS 7 অনুযায়ী, এবং অনেক সময় সালগুলো কিন্তু থাকে। আমি এই জন্য আবারও তো রিপিট করতেছি যে 1987 পূর্বে কিন্তু এটি বাধ্যতামূলক ছিল না, আর বাংলাদেশে এটি প্রয়োগ শুরু হয় 1994 সালের 1 জানুয়ারি থেকে। এই কথাগুলো একটু মনে রাখবে। এবার আসি পটভূমির পরে আমরা চলে আসি যে নগদ প্রবাহ বিবরণী কাকে বলে। নগদ প্রবাহ বিবরণী এটি সাধারণত একটি হিসাবকাল ব্যাপী এবং হিসাবকাল শেষে যে আমরা সাধারণত এটি প্রস্তুত করে থাকি, যে একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন ও নগদ অর্থের বহির্গমন দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। বিষয় হচ্ছে যে এই যে আমরা যে অন্যান্য যে সমস্ত বিবরণীগুলো প্রস্তুত করি, যেমন আর্থিক অবস্থা বিবরণী বা উদ্ধৃতপত্র, সংরক্ষিত আয় বিবরণী, বা তারও আগে আমরা যদি আর্থিক বিবরণীর যে অংশ আয় বিবরণী, এই
আয় বিবরণীর মাধ্যমে কিন্তু আমাদের ব্যবসায়ের মূলত আয় বিবরণীর মাধ্যমে আমরা কিন্তু ব্যবসায় নিট লাভ বা নিট ক্ষতি সেটা আমরা জানতে পারি। তো নিট লাভ যদি হয়, প্রকৃতপক্ষে কত টাকা নিট লাভ হলো, এই সম্পূর্ণ টাকাটা কিন্তু তোমার নগদে সংগঠিত হয় না। এখান থেকে এই আয় বিবরণী থেকে প্রকৃত ব্যবসায় কি পরিমাণ নগদ অর্থের পরিবর্তন ঘটেছে বা নগদ অর্থের নিট পরিবর্তন কতটুকু সেটা কিন্তু আমরা জানতে পারি না। তো এই কারণেই মূলত নগদ অর্থের পরিবর্তন বা বিজনেসের নগদ অর্থের প্রকৃত অবস্থা জানার জন্য কিন্তু নগদ প্রবাহ বিবরণী আমাদের প্রস্তুত করতে হয়। তো নগদ প্রবাহ বিবরণীতে একটি জিনিস তোমরা খেয়াল রাখবে যে নগদ প্রবাহ বিবরণীতে অ্যাক্রুয়াল বেসিসে করা হয় না, মূলত এটা ক্যাশ বেসিস সম্পূর্ণ, অর্থাৎ নগদ টাকার কি পরিমাণ আগমন এবং নগদ অর্থের কি পরিমাণ বহির্গমন সেটার উপরে কিন্তু নির্ভর করে। অর্থাৎ শুধুমাত্র নগদ টাকা যে সমস্ত লেনদেনগুলো ঘটে বা নগদ অর্থের যে পরিবর্তন ঘটে সেই সমস্ত লেনদেনগুলোকে আমরা মূলত এই নগদ প্রবাহ বিবরণীতে তার একটি চিত্র আমরা তুলে ধরি। এখন বিষয় হচ্ছে এই গেল আমাদের নগদ প্রবাহ বিবরণী কাকে বলে। নগদ প্রবাহ বিবরণীর বৈশিষ্ট্য কি? নগদ প্রবাহ বিবরণী মূলত একটি বিবরণী আকারে উপস্থাপন করা হয়। এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থাপন করা হয় বা নির্দিষ্ট কালের মধ্যে, এটা একটা ব্যাপ্তি আছে। সাধারণত এর কিছু পদ্ধতিগত ফরম্যাট আছে বা ছক আছে বা এখানে কিছু নিয়ম নীতি অনুসরণ করা হয় এবং নগদ প্রবাহ বিবরণীকে কার্যভিত্তিক বা খাত ভিত্তিক তিনটি খাতে বিভক্ত করা থাকে। এই হচ্ছে এর বৈশিষ্ট্য। নগদ প্রবাহ বিবরণী তৈরির উদ্দেশ্য কি? নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য মূলত একটি প্রতিষ্ঠানের নগদ অর্থের যে পরিবর্তন সেগুলোকে প্রকাশ করাও কিন্তু নগদ অর্থ এই নগদ বিবরণী বা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের কিন্তু একটি উদ্দেশ্য। আমাদের 2 নম্বর বিষয় হচ্ছে যে নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য কি। এই উদ্দেশ্যগুলো আমি একটু আগেই বলা শুরু করেছিলাম, তোমাদের সুবিধার জন্য আমি আবার একটু কোশ্চেনটা আবার লিখলাম যাতে তোমরা বুঝতে পারো। কারণ আমাদের এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্যই কিন্তু যে ছাত্র বা শিক্ষার্থীরা অনুধাবন করতে পারবে যে নগদ প্রবাহ বিবরণীর প্রয়োজনীয়তাটা কী বা উদ্দেশ্য কী। এই কারণে আমি আবার একটু রিপিট করছি যে নগদ প্রবাহ বিবরণী গুরুত্ব হচ্ছে যে কোনো একটি প্রতিষ্ঠানের এই যে নিট লাভ এবং নগদ আন্তঃপ্রবাহ নগদ বহিঃপ্রবাহের যে পার্থক্য, এই দুটো কেন সমান হয় না বা নিট পরিবর্তনের সাথে কেন নিট লাভের সমান হয় না কেন, এই যে পার্থক্যটা সেটা কিন্তু তুলে ধরাও কিন্তু নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের একটি উদ্দেশ্য। আর্থিক সচ্ছলতা যেটাকে আমরা বলি যে প্রতিষ্ঠান ঋণ পরিশোধে সক্ষম কিনা সেটিও কিন্তু আমরা নগদ প্রবাহ বিবরণী যদি প্রস্তুত করি সেখান থেকে প্রকাশ পায়। যে অর্থাৎ প্রতিষ্ঠানের যে আর্থিক সচ্ছলতা সেটাও নগদ প্রবাহ বিবরণী থেকে প্রকাশ পায়। এছাড়াও যে ক্যাশ ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি যে নগদ ব্যবস্থাপনা, যেটা সেই নগদ ব্যবস্থাপনা করার জন্য আমাদের এই নগদ প্রবাহ বিবরণী বিশেষ গুরুত্ব বা ভূমিকা কিন্তু রেখে থাকে। প্রতিষ্ঠান এবছর নগদ লভ্যাংশ প্রদান করতে পারবে কিনা সেটাও কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এই নিট নগদ পরিবর্তনের উপরে নির্ভর করে। কারণ প্রতিষ্ঠান কিন্তু সবসময় তার লাভের টাকা কিন্তু নগদ টাকা কিন্তু রূপান্তর করে রাখে না। যখন প্রয়োজন হয় সেই নগদ টাকাগুলো তো তারা পর্যাপ্ত পরিমাণ যদি নগদ থাকে সেই ক্ষেত্রে কিন্তু নগদ ডিভিডেন্ড বা নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারে। আবার প্রতিষ্ঠান যদি নগদ অর্থের যদি ঘাটতি হয় বা সংকলন করতে যদি না পারে সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান এই নগদ লভ্যাংশ না দিয়ে অনেক সময় শেয়ার লভ্যাংশ দিয়ে থাকে, আমরা যেটাকে বলি যে স্টক ডিভিডেন্ড, সেটাও কিন্তু দিয়ে থাকে। তাইলে নগদ প্রবাহ বিবরণীর এই যে নগদের যে পর্যাপ্ততা, সেই পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে কিনা সেটি কিন্তু আমরা জানতে পারি এই নগদ প্রবাহ বিবরণী থেকে। এই কারণে নগদ প্রবাহ বিবরণী আজকের এই আধুনিক হিসাব বিজ্ঞানের জগতে এটি একটি অত্যাবশ্যক বিবরণী হিসেবে পালন করে থাকে এবং পূর্ণ প্রকাশের নীতি অর্থাৎ IAS 1 অনুযায়ী কিন্তু সেখানেও কিন্তু বলা আছে যে কি কি রিপোর্টগুলি প্রকাশ করতে হবে, ফুল ডিসক্লোজার বা পূর্ণ প্রকাশ
তো পূর্ণপ্রকাশের ওখানে কিন্তু আমরা কিন্তু দেখি যে যখন কোনো ফিনান্সিয়াল রিপোর্ট যখন উপস্থাপন করা হয় তখন তার মধ্যে অবশ্যই এই নগদ প্রবাহ বিবরণী কিন্তু অন্যতম একটি বিবরণী হিসেবে বিবেচিত হয়ে থাকে। এবার আসি যে নগদ প্রবাহ বিবরণীতে বেশ কিছু লেনদেন আছে, যে সমস্ত লেনদেনগুলোকে আমরা অনগদ লেনদেন বলি। এই অনগদ লেনদেনগুলো কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না। তাহলে 3 নাম্বার কোশ্চেন হচ্ছে যে অনগদ লেনদেনের উদাহরণ দাও। ব্যবসা প্রতিষ্ঠানের সব লেনদেনই কিন্তু নগদে সংগঠিত হয় না। কিছু কিছু লেনদেন আছে যে সমস্ত লেনদেনগুলো অনগদে সংগঠিত হয়। এই অনগদ লেনদেনের কিন্তু একটা তাৎপর্য কিন্তু রয়ে গিয়েছে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে। যেহেতু নগদ প্রবাহ বিবরণী আমাদের প্রস্তুত করতে হবে, নগদ প্রবাহ বিবরণীতে কি পরিমাণ টাকা আসছে প্রতিষ্ঠানে এবং কি পরিমাণ টাকা প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছে, সেই নিট পরিবর্তনটাই কিন্তু আমরা নগদ প্রবাহ বিবরণীতে প্রদর্শন করে থাকি। তো নগদ প্রবাহ বিবরণীতে এমন কিছু কিছু লেনদেন আছে যেগুলো অন্তর্ভুক্ত করতে হয় না, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যে এইরকম অনগদ লেনদেন বেশ কিছু লেনদেন আছে যে সমস্ত লেনদেনগুলা তোমাদের দেখতে হবে। যে যেমন আমি কিছু উদাহরণ দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে খাতা রাইট ডাউন করতে পারো। আর লেকচারটি যদি ভুলে যাও আবারও লিঙ্কের সাথে করে নিয়ে বা ইউটিউব থেকে আবারও দেখে নিবে বারবার যে কোন কোন লেনদেনগুলো আছে, কারণ এই অংশটা কিন্তু আমাদের এমসিকিউর মধ্যে কিন্তু থাকতে পারে যে একটি অনগদ লেনদেনের কোনটি অনগদ লেনদেন, একটি উদ্দীপক থেকে কিন্তু সেটি তোমাদের এমসিকিউ আসতে পারে। তো এইরকম হচ্ছে যে যদি সম্পদের বিপরীতে যদি সম্পদের পরিবর্তন ঘটে, অর্থাৎ রূপান্তর যদি আমরা করি, যে স্থায়ী সম্পত্তি বিনিময় আমরা যেটা বলছি, এক্সচেঞ্জ অফ ফিক্সড অ্যাসেট। তুমি ধরো পুরাতন একটা মেশিন দিয়ে দিলা, পুরাতন মেশিনটা তোমার বুক ভ্যালু যদি 10,000 টাকা থাকে, আর একটা নতুন মেশিন তুমি কিনলা, যে পুরাতনটা দিয়ে একটা নতুন মেশিন নিয়ে নিলা। এই যে বিনিময় যদি ঘটে, এক্সচেঞ্জ যদি ঘটে, অথবা এক জায়গার ভূমির পরিবর্তে আরেক জায়গার ভূমি যদি আমরা অধিগ্রহণ করি বা আমাদের আওতার মধ্যে যদি চলে আসে, আমাদের দখলের মধ্যে যদি চলে আসে, তাহলে এই জাতীয় লেনদেনগুলো কিন্তু নগদ নয়, অর্থাৎ বিনিময় যেটাকে আমরা বলছি। 2 নাম্বার হচ্ছে যে শেয়ারের মাধ্যমে বা শেয়ার ইস্যুর মাধ্যমে যদি আমরা কোনো সম্পদ যদি ক্রয় করি, শেয়ার ইস্যু অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে শেয়ার ইস্যু করে, যে কোম্পানি তার শেয়ার দিয়ে দিল। শেয়ার মানেই হচ্ছে, আমরা এর আগে বলেছি অন্য একটি অধ্যায়ে, যে শেয়ার হচ্ছে যে কোম্পানির মালিকানার মূলধনের ক্ষুদ্রতম অংশ বা মালিকানার ক্ষুদ্রতম অংশকে কিন্তু আমরা একটা শেয়ার বলে থাকি, সবচেয়ে ক্ষুদ্রতম একটি অংশ। তো এই শেয়ার যদি আমরা দিয়ে দিই, অর্থাৎ মালিকানার অংশ যদি কাউকে দিয়ে দিই এবং তার কাছ থেকে যদি আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা প্রতিষ্ঠান যদি গ্রহণ করে সম্পদ, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কোনো নগদ টাকার আদান প্রদান ঘটে না। আবার এমন যদি হয় যে ডিবেঞ্চার বা ঋণপত্র আমরা যেটাকে বলি, যে 3 নাম্বার আমি উদাহরণ দিচ্ছি। 3 নাম্বার হচ্ছে যে ঋণপত্র পরিশোধ কিসের মাধ্যমে? শেয়ার ইস্যুর মাধ্যমে। তো শেয়ার ইস্যুর মাধ্যমে যদি ঋণপত্র যদি পরিশোধিত হয়ে থাকে, তাহলে এখানে কোনো নগদ লেনদেন সংগঠিত হয় না, কারণ এখানে শেয়ার দিয়ে দেওয়া হয়েছে এবং এই ঋণটা পরিশোধ দেখানো হয়েছে। আসলে শুধু একটি দায়, একটি বহির্দায় আমরা যেটাকে বলি, সেটি অন্তর্দায়ের সৃষ্টি হচ্ছে, শুধুমাত্র রূপ পরিবর্তন করছে, এখানে নগদ টাকার কোনো আদান প্রদান ঘটে না। অথবা শেয়ারের মাধ্যমে যেমন আমরা বন্ডকে আমরা পরিশোধ করি, আর বন্ডের মাধ্যমে যদি কোনো আমরা সম্পদ যদি গ্রহণ করি, তাহলে এটিও কিন্তু একটি অনগদ লেনদেনের একটি অন্যতম উদাহরণ। এই 4টি উদাহরণ তোমরা সর্বদাই মনে রাখার চেষ্টা করবে। আমি আবার একটু রিপিট করছি তোমাদের সুবিধার্থে। 1 নম্বর হচ্ছে সম্পদকে বিনিময় করা বা স্থানান্তর করা। 2 নাম্বার বলেছি যে শেয়ারের মাধ্যমে সম্পদ অর্জন করা। 3 নাম্বার বলেছি শেয়ার ইস্যুর মাধ্যমে ডিবেঞ্চার বা বন্ড পরিশোধ করা। আর 4 নাম্বার বলছি বন্ড ইস্যুর মাধ্যমে সম্পদ গ্রহণ করা। এই 4টি পয়েন্ট এই অনগদ লেনদেন। এছাড়াও কিন্তু
এর বাইরেও কিন্তু অনগদ লেনদেন আছে, কিন্তু সেগুলো আমরা প্রয়োজনের খাতিরে এই অংশে আমি অন্তর্ভুক্ত করছি না। যেমন ধরো অবচয়, অবচয় কিন্তু একটি অনগদ লেনদেন, যেটি ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইনকাম স্টেটমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং সেটিকে খরচ হিসেবে দেখানো হয়। তো খরচ দেখানোর ফলে কিন্তু আমাদের নিট আয় যেটা থাকে আমাদের, বা নিট প্রফিট যেটা থাকে, সেটি কিন্তু হ্রাস পায়। তো যাই হোক, এই অবচয় নিয়ে কিন্তু আমাদের কিছু কাজ আছে। তোমাদের এই উচ্চ মাধ্যমিক শ্রেণীতেই আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করি বিশেষ একটি পদ্ধতিতে, তখন কিন্তু অবচয়কে আমরা আবার অপোজিট কাজটা করে নিই। এই অপোজিট কাজটা কেন করি? যে আমরা কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে দেখবা যে যখন তোমাদের এটা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব, তখন দেখবা যে এই অবচয় আমরা যোগ করছি। কেন যোগ করছি এই কথাটা কিন্তু মনে রেখো, যে যেহেতু নিট ইনকাম ধরে আমরা স্টেটমেন্টটা শুরু করি, তো সেখানে এই পূর্বেই যেহেতু নিট প্রফিট বা নিট লাভ ব্যয় করার নির্ণয় করার ক্ষেত্রে যেহেতু আমরা অবচয়টাকে পূর্বে বাদ দিয়েছিলাম, এবং এটি একটি অনগদ লেনদেন। আমরা আগেই বলেছি যে অনগদ লেনদেন কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে আসা উচিত নয়, কিন্তু তারপরে যেহেতু একটা ভিত্তি ধরে যেহেতু আমরা করব, এই কারণে কিন্তু এই অবচয়কে নিয়ে আমাদের আবার উল্টা একটা কাজ করতে হবে। তো যাই হোক, আপাতত এইটুকু খেয়াল রাখলে চলবে যে আমরা নগদ প্রবাহ বিবরণী করার ক্ষেত্রে এই অবচয়ের বিশেষ কিছু কাজ আছে, সেই অংশটা আমরা পরে দেখব। এবার আসি যে নগদ প্রবাহ বিবরণী পদ্ধতি সমূহ। আমি আগেই তোমাদের একটু সতর্ক করি, তোমরা যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে শিক্ষা বোর্ডের, তোমাদের যে পাঠ্যপুস্তক কার্যক্রমের বোর্ড কর্তৃক যে অনুমোদিত যে সিলেবাসটি আছে, যে এনসিটিভি কর্তৃক স্বীকৃত সিলেবাস, সেখানে অবশ্যই তোমরা দেখবে যে তোমাদের বইয়ের শুরুতেই দেখবা যে একটা সিলেবাস দেওয়া থাকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর। তো সেখানে দেখবে যে আমাদের কিন্তু নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে পারি। আমরা বলছি কি, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদ্ধতি। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদ্ধতি দুইটি পদ্ধতির মধ্যে এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, আর দ্বিতীয়টি হচ্ছে পরোক্ষ পদ্ধতি। তো দুইটি পদ্ধতির মধ্যে আমি যে কথাটি ইতিপূর্বে বলছিলাম যে তোমাদের যে সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের প্রত্যক্ষ পদ্ধতিটি নাই। তোমরা এই একাদশ এবং দ্বাদশ অথবা চূড়ান্ত পরীক্ষার জন্য বা এইচএসসি যখন তোমরা চূড়ান্ত পরীক্ষা দিবে, তখন এই পরোক্ষ পদ্ধতিটি তোমরা ভালোভাবে শিখে নিবে, কারণ এটি তোমাদের পরীক্ষাতে থাকবে এবং পরোক্ষ পদ্ধতির কথা সিলেবাসে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ আছে। তাই বইগুলোর মধ্যে যদি তোমার প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট পদ্ধতি থাকেও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এতটুকু গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তথাপিও তোমাদেরকে আমি একটু সতর্ক করি যে সেটি হচ্ছে যে কোনো একটি বোর্ডের কোনো একটি সালের কোশ্চেনে কিন্তু আমি দেখেছিলাম যে ডাইরেক্ট মেথডের একটি অঙ্ক আসছে, যদিও এটি সিলেবাস বহির্ভূত। আমি জানি না পরবর্তীতে বোর্ড এটার কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা, কিন্তু চূড়ান্ত পরীক্ষা কিন্তু চলে আসছিল। সেই বিষয়ে তোমাদের সতর্ক করলাম, সুযোগ থাকলে তোমরা সেটা একটু দেখে নিবা। তবে আমি আপাতত সিলেবাসের মধ্যেই থাকছি যে পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতি মূলত এইটার মূল যে পার্থক্যটা সেটি হচ্ছে যে এদের যে কার্যক্রমগুলো আছে, কার্যক্রমে একটি কার্যক্রম শুধুমাত্র ব্যতিক্রম। আগেই বলি যে যখন নাকি আমরা এই কার্যক্রমগুলা করি, নগদ প্রবাহ বিবরণী শ্রেণী বিভাগের সাথে সাথে আমরা এটার মধ্যে আলোচনা করতে পারি যে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের 3টি কার্যক্রম আছে। প্রিয় শিক্ষার্থী, আবার খেয়াল করো, কয়টি? 3টি। এই 3টি আমি পরবর্তী লেকচারে তোমাদেরকে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু তোমাদের এই 3টি পদ্ধতি নামগুলো আমি বলছি। একটি হচ্ছে পরিচালন কার্যক্রম, আমরা যেটাকে ইংরেজিতে বলি অপারেটিং অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটিস। 2 নম্বর হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম বা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, এবং 3 নম্বর হচ্ছে
যে আর্থিক অর্থ সংস্থানজনিত কার্যক্রম বা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। এই তিনটি অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা দেখেছি যে প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি এই দুইটার মধ্যে মূল পার্থক্যই হচ্ছে যে পরিচালন কার্যক্রমের মধ্যে। তো পরিচালন কার্যক্রমের মধ্যে মূল পার্থক্য, এবং বাকি দুইটি যে কার্যক্রম আছে ওখানে মূলত কোনো পার্থক্যই নাই দুইটা পদ্ধতির মধ্যে। আর কি পার্থক্য আছে, যে প্রত্যক্ষ পদ্ধতিতে তোমার বিক্রয় নিয়ে শুরু করা হয় মেন ইনকাম, আর পরোক্ষ পদ্ধতিতে মূলত আয় বিবরণী নিট লাভ বা নিট ক্ষতি ধরে, অর্থাৎ যে রেজাল্টটা থাকে সেই রেজাল্টটা ধরে, অর্থাৎ মাধ্যমিক একটা রেজাল্ট ধরে কিন্তু অঙ্ক করতে হয়। এই হচ্ছে দুইটি পদ্ধতির মধ্যে পার্থক্য। মূলত আরেকটি জিনিস আমরা দেখি যে প্র্যাকটিসের ক্ষেত্রে যে আসলে কোনটি বহুল প্রচলিত পরোক্ষ পদ্ধতিটাই এখন সবচেয়ে বেশি প্রচলিত, যেহেতু ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতেই হয়, আয় বিবরণী প্রস্তুত করতেই হয়। এই আয় বিবরণী যে রেজাল্টটা আছে নিট লাভ বা নিট ক্ষতি, সেটাকে ধরেই যেহেতু নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। বেশিরভাগ কোম্পানি কিন্তু আমরা প্রায় দেখেছি যে একটা জরিপে বা বইগুলো পড়লেও দেখবা যে 95% কোম্পানি কিন্তু এই ইনডাইরেক্ট মেথডটাই অনুসরণ করে। কিছু কোম্পানি আছে যারা হয়তো ডাইরেক্ট মেথডে অঙ্ক করে, এবং এই কারণেই কিন্তু সিলেবাসে তোমাদের এই পরবর্তীতে হয়তো উচ্চতর ধাপে যখন তোমরা যাবে অনার্স শ্রেণীতে, তখন দুইটা মেথডই তোমাদের শিখতে হবে। কিন্তু আপাতত এই উচ্চ মাধ্যমিকে কিন্তু সিলেবাসে কিন্তু গুরুত্বই দেওয়া হয়েছে পরোক্ষ পদ্ধতিতে। তাই পরোক্ষ পদ্ধতিটা ভালো করে তোমরা শিখবা। আর সৃজনশীলে যেহেতু পরীক্ষা দেওয়া তোমাদের পার্ট বাই পার্ট দেখা যায় যে ক খ গ 2 4 4 যে নম্বরের যে বন্টন, সেখানে দেখা যায় যে কোশ্চেন তোমরা যদি বিগত সালের কোশ্চেন দেখো, বইয়ের শেষে সাধারণত কোশ্চেনগুলো থাকে, একটু মনোযোগ দিয়ে পড়লেই দেখবা যে কি কি বিষয়গুলো ওখানে থাকে। যে ক পার্টের জন্য 2 মার্কসের জন্য ছোট্ট একটা কোশ্চেন হয়তো থাকে, তারপরে খর জন্য হয়তো পরিচালন কার্যক্রম দিয়ে দিতে পারে, আর শেষে গিয়ে হয়তো 4 মার্কসের জন্য তোমাকে বলতে পারে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তো যাই হোক, যে আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব যে কিভাবে আমাদের এই বিভিন্ন অ্যাক্টিভিটি বা 3টা কার্যক্রমের কথা যে বললাম, এই কার্যক্রমগুলো থেকে আমরা কিভাবে আমরা নিট নগদ সরবরাহ অথবা ব্যবহার আমরা বের করি, যে সেই সংক্রান্ত আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের এই লেকচারের সর্বশেষ যে বিষয়টি আমি তোমাদের সাথে আলোচনা করছি সেটি হচ্ছে যে নগদ প্রবাহ বিবরণীর প্রস্তুতের যে পদক্ষেপগুলি কি হবে তোমার। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদক্ষেপ মূলত 4টি স্টেপ তোমরা অনুসরণ করবা। তো 4টি স্টেপ যদি আমরা অনুসরণ করি তাহলেই আমাদের নগদ প্রবাহ বিবরণী সম্পন্ন হয়ে যাবে। একটু রাইট ডাউন করো প্লিজ। 1 নাম্বার, যে নগদ অর্থের পরিবর্তন নির্ণয়, যেটাকে আমরা বলছি যে নগদ সমতুল্য সহ। 2 নাম্বার হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ সরবরাহ অথবা ব্যবহার নির্ণয় করা। 3 নাম্বার হচ্ছে বিনিয়োগ এবং অর্থ সংস্থান কার্যক্রম থেকে সরবরাহকৃত অথবা ব্যবহৃত নিট নগদের পরিমাণ নির্ণয়। এবং 4 নাম্বার হচ্ছে পরিচালন বিনিয়োগ সংস্থানজনিত কার্যাবলী থেকে যে নগদ প্রবাহের যে পরিবর্তন আমরা যেটা পাবো তা নিয়ে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা। এই 4টি পয়েন্ট, 4টি স্টেপ যদি তোমরা খেয়াল রাখতে পারো তাহলে নগদ প্রবাহ বিবরণী খুব সহজেই প্রস্তুত করতে পারবে। তাছাড়া পরবর্তী লেকচারে আমি তোমাদেরকে বিভিন্ন যে কার্যক্রমগুলো আছে, যে যা তখন বললাম যে কার্যক্রমগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, সেখানে কিভাবে প্রত্যেকটি কার্যক্রম থেকে আমরা নিট নগদ প্রবাহ, নিট নগদ সরবরাহ অথবা ব্যবহৃত নগদের পরিমাণ আমরা নির্ণয় করি তা আমরা দেখানোর চেষ্টা করব। এবং সর্বোপরি অঙ্ক অনুশীলনের মাধ্যমে আমরা এই অধ্যায়ের দক্ষতা অর্জন করব। তো সাধারণত আমরা যে 1 নম্বর পয়েন্ট বা 1 নম্বর স্টেপ যেটা আমরা বলেছি, যে পদক্ষেপ যেটা 1 নম্বর, যে নগদ অর্থের পরিবর্তন নির্ণয়, মূলত আমরা এটা
প্রারম্ভিক এবং সমাপনী নগদ জেট থেকেই আমরা এই পরিবর্তনটা বা পার্থক্যটা নিয়ে আমরা মূলত এই পরিবর্তনটা দেখাই। এবং ২ নম্বরে যে কথাটা বলেছি যে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদের বা নগদ সরবরাহ বা ব্যবহারের পরিমাণ নির্ণয়, এখানে মূলত আয় বিবরণীর নিট ইনকামই শুধু না, পরিচালন উদ্ধৃত পত্র থেকে অন্যান্য যে পরিচালন কার্যক্রমের সাথে যে সমস্ত নগদ পরিবর্তন সংঘটিত হয় তাও আমরা এখানে নিয়ে আসি। এবং ৩ নম্বরে যে কাজটি আমরা করি, ৩ নম্বরে হচ্ছে যে বিনিয়োগ কার্যক্রম এবং অর্থসংস্থানজনিত কার্যক্রম, এইটা যে তুলনামূলক যে বিশ্লেষণ, তুলনামূলক যে উদ্ধৃত পত্র, সেখান থেকেও কিন্তু আমরা এই পরিবর্তনগুলো নিয়ে আসি এবং অন্তর্ভুক্ত করি। এবং সর্বোপরি ৪ নম্বর পয়েন্টে গিয়ে বা ৪ নম্বর স্টেপে গিয়ে আমরা নগদ প্রবাহ বিবরণীটি আমরা প্রস্তুত করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা পরবর্তী লেকচার অনুসরণ করবে এবং ঘরে থাকবে, নিরাপদে থাকবে, এটি আশা করি। যেহেতু এই বন্ধ চলছে, সামনে আমাদের মুসলিম ধর্মের অনুসারীদের জন্য ঈদুল আজহা সামনে আছে। তো প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তোমরা নিরাপদে থাকবা, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবা। যে অনেক সময় ইনফ্লুয়েঞ্জা জ্বরেও তোমরা ভুগতে পারো। তো জ্বর নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই। ঘরে থাকবে, ডাক্তারের পরামর্শ নিবে এবং লেখাপড়া চালিয়ে যাবে। সর্বোপরি তোমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই দিকে তোমরা খেয়াল রাখবে। এই তোমাদের ভবিষ্যতের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী দিন তোমাদের সুন্দর হোক। ভালো থাকো। এ পর্যন্ত আজকে। আল্লাহ হাফেজ।